শিক্ষার্থী হত্যার নির্দেশদাতাদের শাস্তির দাবিতে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ছাড় দিতে নারাজ স্বরাষ্ট্র উপদেষ্টা। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না, দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক, আমার হাতে যদি পড়ে আর স্টেট পুট দেম ইনটু জেল। ঢেলে সাজানো হচ্ছে অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর, বিএসইসিতে মাসরুর রিয়াজ বড় ধরনের সংস্কার আনতে চান নতুনরা। সব খাতে নাগরিক আস্থা ফেরাতে পারলে স্থিতিশীলতা আসবে, মত সমাজ বিজ্ঞানীদের। টিম ইউনুসকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের তাগিদ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। পুরনো রাষ্ট্র ব্যবস্থার ঢেলে সাজানো প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক ধর্মের মানুষ তার পূর্ণ অধিকার পাবে বলে আশ্বাস। 15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে ঠেকাবে জনগণ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। জাতিসংঘের কাছে গণহত্যার বিচার চেয়ে চিঠি। যুক্তরাষ্ট্র সহ শক্তিমান সব দেশ এই সরকারের পাশে আছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে উৎখাতে হাত নেই দাবি হোয়াইট হাউসের। এবং সবার জন্য আবাহনী মাঠ খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। অভ্যুত্থানের সময় ভাঙচুর ও ট্রফি লুটপাট লজ্জাজনক বলছেন সাবেকরা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আন্দোলনে হত্যা হামলায় জড়িতদের বিরুদ্ধে দেশ জুড়ে আগামীকাল সারাদিন মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা। লং মার্চ শেষে বিক্ষোভের পর মিছিল যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। হয় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন সমন্বয়করা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার, নিপীড়ন, হত্যায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে বুধবার সারা দেশে মামলা করার আহ্বান জানানো হয়। দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশমাত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। মামলা দেওয়ার পাশাপাশি আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। জুবারসানি, নিউজ 24, ঢাকা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার
ব্যবসায়ী SM আমির হামজা শাতিল মামলাটি করেন। অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের প্রাণহানির একটি তারিখ 19 জুলাই। সারা দেশে ছড়িয়ে পড়া ছাত্র জনতার বিক্ষোভের কেন্দ্রস্থল ছিল রাজধানী, মোহাম্মদপুরও ছিল উত্তাল। সেদিন সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে রাষ্ট্র নির্দেশনায় বসরা এলাকায় বৃষ্টির মতো গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই গুলিতে মারা যান স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আন্দোলনকারী ও সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার জুলাই থেকে যে গণহত্যা চালানো হয় তার সুষ্ঠু বিচারের দাবি জানানো হচ্ছে। সে প্রেক্ষাপটে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেদ চৌধুরী আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনা রশিদ ও সাবেক ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায় এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। এদিকে মামলার বাদী জানিয়েছে, নিহত আবু সাইদ ঘনিষ্ঠ না হলেও একজন নাগরিক হিসেবে হত্যার বিচার পেতে মামলাটি করেছেন তিনি। আমরা যখন তার বাড়িতে খবর নেই, তার ঘরে চাল কেনার টাকা নেই। গতকালকে রাত্রে তারা কি খেয়েছে আমি এখনো জানি না। তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দিই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই, আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। 15 বছরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জানান, হুকুমের আসামিদের খোঁজা হচ্ছে। মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। দাবি করেন, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে। তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না। এ সময় পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। একটা সরকারি প্রসেস আছে, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করে ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। এখন আমরা আছি, আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঢেলে সাজানো হচ্ছে দেশের আর্থিক খাত, নেতৃত্বেও আসছে পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন আর্থিক খাতের পরিচিত বিশ্লেষক ডক্টর আহসান এইচ মনসুর। একই দিনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘদিন ধরেই আর্থিক খাতে লুটপাট, নৈরাজ্য, ব্যাংক খাতে পরিবারতন্ত্র, এমন অনিয়ম আর অপশাসনে ছেয়ে যায় আওয়ামী শাসন। ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াই 1,82,000 কোটি টাকা। এছাড়াও অর্থ পাচার, দেশি বিদেশি বিনিয়োগ থমকে যাওয়া সহ আর্থিক খাতে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। কেন্দ্রীয় ব্যাংকের মতো স্বাধীন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয় ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ব্যাংক খাত নিয়ে এক পর্যালোচনায় জানায়, গেল 15 বছরে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে 92,000 কোটি টাকারও বেশি।
তবে আসার কথা হলো আর্থিক খাতে সংস্কার ও গতি ফেরাতে শীর্ষ পদগুলোতে আসছে নতুন নেতৃত্ব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুলবো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে, এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে, ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা গোয়িং টু ট্যাকল দিস ক্রাইসিস। যেটা তো যাই হোক, এখন যা আছে আমাদের সেখান থেকে পুনর্গঠনে যেতে হবে। এদিকে দীর্ঘদিন ধরে মন্দার কবলে থাকা পুঁজিবাজারকে গতিশীল করতে এবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজকে। আর্থিক খাতের এমন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরাও। আমি পজিটিভলি দেখি আহসান এইচ মনসুর, এবং উনি IMF এর সঙ্গে দীর্ঘদিন ছিলেন, ওইখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে আমার জানা মতো হি ওয়াজ উইথ দ্য রিসার্চ অর্গানাইজেশন, ওনার নলেজ আছে। আমি মনে করি নতুন সরকার এসে প্রথমেই যেটা করা উচিত, একটা অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটা শ্বেতপত্র রচনা করা উচিত। উচ্চাকাঙ্ক্ষায় কিন্তু বাস্তবধর্মী সম্মিলন প্রত্যাশা করবে অনেকে, সেটা কিন্তু দেখার বিষয়। আগামী দিনে রাজনৈতিক সামাজিক শক্তি কিভাবে এটার প্রতি নজর দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিশেষজ্ঞদের সাথে নিয়ে ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কাজ করবেন তিনি। চারটা পেজের দায়িত্ব থাকা মানে আপনি বুঝতে পারছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নাগরিক চাওয়া পাওয়াকে যথাযথ মূল্যায়ন করতে পারলে অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা আসবে। রাজনীতি, প্রশাসন, উচ্চশিক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিপ্লবের চেতনা আদর্শ করে সংস্কার আনতে পারলে টিম ইউনূসের প্রতি আস্থা আসবে জনগণের। সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনা নিয়ে মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। জুলাই থেকে শুরু হওয়া ৩৬ দিনের অভ্যুত্থান পরবর্তী গেল ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র পরিচালনার প্রতিটি খাতে দীর্ঘ সময়ের যে জঞ্জাল তা সাফ করে নতুন দিনের স্বপ্নে বিভোর দেশের মানুষ। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নানা চ্যালেঞ্জের মধ্যে রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা তৈরি করা অন্যতম। এই সমাজবিজ্ঞানীর মতে বিগত ১৫ বছরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতিটি খাতে নাগরিকদের যে আস্থাহীনতা, সেটি পুনরুদ্ধার করতে হবে বর্তমান সরকারকেই। সবার আগে আমাদের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। পুলিশের উপর জনগণের আস্থা ফিরাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্রদের যে বিশাল একটা মানে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে, সেটাকে নিরসনে উদ্যোগ নিতে হবে। আর ইকোনমি তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক মনে করেন, বিপ্লবের যে আদর্শ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তার সাথে থাকতে পারলেই কাঙ্ক্ষিত স্থিতিশীলতা পাবে বর্তমান প্রশাসকরা। এই সরকার যদি মানুষের সাথে থাকে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে খুব দ্রুত, তাহলে কিন্তু স্ট্যাবিলিটিটা আনাটা খুব কঠিন কাজ না। একটা তালিকা প্রস্তুত করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের লক্ষ্যটা কি, আসলে কি কি লক্ষ্য তারা পূরণ করবেন, কিভাবে করবেন। রাষ্ট্র পরিচালনা করে সাধারণত রাজনৈতিক দল, বিভিন্ন বিষয়ে তাদের থাকে অভিজ্ঞতা। জনগণের প্রতি অঙ্গীকারকে প্রশাসনের মধ্যে ছড়িয়ে দিতে তারা সিদ্ধহস্ত। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে উপদেষ্টাদের কারো কারো প্রতি সজাগ দৃষ্টি থাকবে সকলের। দেখবেন অনেকে দু একটি কথাবার্তা যেভাবে বলতেছে পুরোপুরি এই অভ্যুত্থান বিপ্লবের পরিপন্থী, এবং এটাই দেখবেন আবার জনগণ ফুসে উঠবে যে তোমরা এটা কি করতেছো। এবং সেটাকে এখানে সম্মিলিতভাবে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার দিকে পরিচালিত হয়ে এদের কথাবার্তা বলতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি কিছুটা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দেশে প্রত্যেক ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পুরো বাংলাদেশটাই একটি পরিবার। ধর্মের বিবেচনায় এখানে কেউ বিবেচিত হবে না। দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে। এ সময় তিনি বলেন, বাংলাদেশে ধর্মের পরিচয়ে কোনো মানুষকে পার্থক্য করার সুযোগ নেই।
এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে? আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা, ওর রকম একটা, এটা হতে পারে না। ধর্মীয় আবেগ থেকে ক্ষুব্ধ না হতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না, ক্ষোভের মধ্যে চলে যাবেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি, কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় না। দেশের সকল ধর্মের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। যদি না পারি আমাদেরকে দোষ দিয়ে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে আন্দোলন আপাতত প্রত্যাহার করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। এরই প্রেক্ষিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানান তারা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে জনগণের সামনে তা টিকবে না বলেও হুঁশিয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। এদিন সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে দলটি বলছে, প্রতিটি ঘটনার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে আহত হয়ে শুধুমাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন 769 জন। তাদের মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন 190 জন। ঢাকার বাইরে থেকেও আসছেন গুরুতর রোগীরা। সকালে ঢাকা মেডিকেলে আহত রোগীদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ছাত্র জনতা প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে নির্যাতন করে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না। এটা কি আশঙ্কা না তারা নির্বাচনে নাটক করেছিল, সেরকম কোনো নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। তার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে। এদিকে নীলফামারীর সৈয়দপুর থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের রানীবন্দরে পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা রাজ্য সৃষ্টি করতে চায়। অন্যদিকে দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক ভবনে গণহত্যার বিচারের দাবিতে চিঠি দিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমকে তারা জানান, শেখ হাসিনার দেশে ফেরা তার নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। জাতিসংঘের কাছে এই গণহত্যার সঠিক নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। চলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট বিল্ড ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড চলে আসবে রেডিমেড। এটাই ফাস্ট বিল্ড, মানে রড কাটিং বেন্ডিং এর ঝামেলা আর রডের অপচয় ছাড়াই বাড়ি। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সন্ধ্যা সংবাদ। কর্মবিরতিতে যাওয়া পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স প্রাঙ্গণে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সহ চলমান অস্থিরতায় পুলিশকে দেশ ও জনগণের পক্ষে থাকার আহ্বান জানান তারা। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মস্থলে ফিরেছে। আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে সারা দেশে আবারও শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো স্টেশন ছেড়ে গেছে। নিরাপত্তার চাদরে মোড়ানো থাকছে প্রতিটি স্টেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতায় ভাঙচুর করা হয় রেলের ইঞ্জিন ও কোচ, পুড়িয়ে দেয়া হয় বিভিন্ন ট্রেনের বগি, ক্ষতিগ্রস্ত হয় রেলপথ। তদন্ত কমিটির প্রতিবেদন বলছে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের 7টি, চট্টলা এক্সপ্রেসের 13টি, জামালপুর এক্সপ্রেসের 6টি, পারাবত এক্সপ্রেসের 8টি ও কিশোরগঞ্জ এক্সপ্রেসের 2টি বগি ভাঙচুর করা হয়। পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ এক্সপ্রেসের 4টি বগি। এছাড়া বেশ কয়েকটি ট্রেনের ইঞ্জিন ভাঙচুর করা হয়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর থেকে ক্ষতিগ্রস্ত ট্রেন মেরামত কাজ শুরু হয় পুরোদমে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে চলে আপ্রাণ চেষ্টা। আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ে গাড়িগুলো মেরামত করে আবার অপারেশনে যেন আমরা পাঠিয়ে দিতে পারি। অবশেষে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে আবারও শুরু হলো যাত্রীবাহী লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। অনেকদিন ট্রেন বন্ধ ছিল, বিদায় যাইতে পারি নাই। আজকে ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। আমি অনেকদিন ধরে যাইতে পারি না বাড়িতে, আজকে মনে করেন কিন্তু আমার ট্রেনে উঠে আমার অনেক আনন্দ লাগতেছে। অনেক লোকজন আছে বাস ভ্রমণ করতে পারে না বা সড়ক পথে যেতে পারে না, এদের জন্য আন্তনগর ট্রেনটা ছাড়া দরকার। প্রথম দিনে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তা জোরদারের দাবি জানান যাত্রীরা। ট্রেন চলাচল চলছে, এখন আমি যাব কুষ্টিয়ার উদ্দেশ্য, কিন্তু ট্রেন নাই। এখন আছে ভোগান্তি, বসে আছি। ডাক্তার দেখাবো, পারভাজ আলী রিপোর্ট দেখাবো, তো রেজিস্ট্রেশনে বসে আছি। দীর্ঘ সময় পর ট্রেন চালু হচ্ছে। দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি যদি আমরা যেহেতু বুঝতে পারতেছি যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আমাদের অবশ্যই ভালো লাগার কথা এবং আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলপথ ও স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশ তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন, কাজে যোগদান করেছেন এবং কাজে কর্মরত রয়েছেন।
পাশাপাশি রেল নিরাপত্তা বাহিনীর যারা নিজ কর্মস্থানে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। যুক্তরাষ্ট্র সহ শক্তিমান সব দেশের সাথেই যোগাযোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। পাশে থাকার আশ্বাস দিয়েছে সবাই, জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সবাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পূরণে সহায়তা করবে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবেই সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময় করে থাকি। বিশেষ করে এত বড় একটা পরিবর্তন করে সেটা হবে। এছাড়া রাষ্ট্রদূতরা আছেন এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ বাড়বে, আমার সাথে দেখা হবে, চিফ অ্যাডভাইজারের সাথেও কারো দেখা হবে। কাজে এটা যে পদ্ধতিতে নর্মালি আগে আপনাদেরও এটা পরিচিত পদ্ধতি, সেভাবেই এটা আগাম। আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। সেই সাথে বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুইতেরেস। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সৌদি আরবের বন্দরে গেল বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে কন্টেইনার হ্যান্ডলিং 15.72% বেড়েছে। মাওয়ানি নামে পরিচিতি সৌদি বন্দর কর্তৃপক্ষের তথ্যানুসারে এই খবর জানিয়েছে আরব নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, সৌদির বন্দরগুলো জুলাইয়ে 2,71,465 কন্টেইনার গ্রহণ করেছে। 2023 সালের একই সময়ে এর পরিমাণ 2,34,592 ছিল। ওজনের হিসাবে 2023 সালের একই সময়ের তুলনায় জুলাইয়ে হ্যান্ডলিং 9.11% বেড়ে 2,73,80,000 টনে পৌঁছেছে। এর সাথে সময় হলো আরো একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। আজকাল তোমার সব রান্না দারুণ হয়, আর ঝাল ঝাল মাংস ভুনা তো সবার সেরা। সিক্রেটটা কি? সিক্রেট কিছুই না, জাস্ট আগের মশলা বদলে ফেলেছি। ব্যবহার করছি প্রাণ মরিচ গুঁড়া, একটুতেই অনেক ঝাল। আরে গরম তো। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বন্ধু, রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি। চিকেন রান্নায় কি আসছে কান্না? এই নিন প্রাণ মুরগির মাংসের মশলা। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা। তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। প্রাণ মুরগির মাংসের মশলা, মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। আবারও স্বাগত। দর্শক দেখছেন সন্ধ্যার সংবাদ।
গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার কমিশনার মাইনুল হাসান। এবারে খেলার সংবাদ। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ট্রফি চুরি হওয়া লজ্জাজনক বলে মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। দলের সাবেক খেলোয়াড়রা ট্রফি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এদিকে স্থানীয়দের দাবি মাঠটি উন্মুক্ত করা হোক সকলের জন্য। থরে থরে সাজানো ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের অর্জনগুলো হারিয়েছে একদিনেই। আওয়ামী লীগ সরকার পতনের পরই অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি চুরি হয়েছে ট্রফি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিও। আবাহনী ক্লাবের সাবেক ও বর্তমানরা ঘুরে দেখেন অফিস কক্ষ, অনুরোধ করেন চুরি হওয়া ট্রফিগুলো যেন ফেরত দেওয়া হয়। বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও বলেন মানবিমান থাকবেই, কিন্তু খেলাধুলাকে এগিয়ে নিতে আবাহনীর মতো ক্লাবের বিকল্প নেই। সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই ট্রফিগুলো যখন চলে গেছে ক্লাব থেকে, এটা অবশ্যই একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার সত্যি কথা বলতে, কারণ ট্রফিগুলো তার দোষ করে নাই। হকির আইকন আব্দুল সাদেকও আবাহনী ক্লাব আক্রমণ দেখে মর্মাহত। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। এদিকে আবাহনীর কর্তাদের দেখে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তাদের দাবি সকলের জন্য আবাহনী মাঠ উন্মুক্ত করে দেওয়া হোক। সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানিয়েছেন স্থানীয়দের দাবি মেনে নেওয়া হবে। এটা সবার মাঠ, আমরা এই মাঠে ছোটবেলাতে বড় হয়ে খেলাধুলা করছি। আজকে এই মাঠে আমাদের ঢুকতে হইলে পারমিশন লাগে। সবাই আসবে, এখানে প্রত্যেকে আসবে, মাঠ খোলা থাকবে। আগামী দিনে এই আবাহনী ক্লাব লিমিটেডকে আরো কিভাবে গড়া যায়, সবাইকে নিয়ে কাজ করা যায়, সেইভাবে আমরা এগিয়ে যাব। খেলাধুলাকে এগিয়ে নিতে ক্লাবগুলোর অবদান অসীম। রাজনৈতিক কারণে কোনো ক্লাব যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয়, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।